তো গতকাল আমরা কি পড়েছিলাম? গতকাল আমরাও ফরওয়ার্ড রিভার্স ব্লাড গ্রুপ অবধি শেষ করেছিলাম আর এবিও ব্লাড গ্রুপ সিস্টেম নিয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের ফরওয়ার্ড আর রিভার্স গ্রুপ শুরু করার কথা ছিল, প্রসিডিওর। কিন্তু তার আগে আমরা দেখে নেব যে কাল আমরা কি পড়েছি। তো কাল আমরা পড়েছিলাম এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আর আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম। এই দুটো ব্লাড গ্রুপিং সিস্টেমস আমাদের ব্লাড ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ব্লাডের গ্রুপ ডিটেক্ট করার জন্য। আর আমরা কি দেখেছিলাম যে এবিও ব্লাড গ্রুপের মধ্যে আমরা 4টে ব্লাড গ্রুপের টাইপস পেয়েছিলাম, এ, বি, এবি এবং ও। এবি এবং ও, এই যে 4টি ব্লাড গ্রুপ, সেটা কিসের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছিল? সেটা আমাদের ব্লাডে যে আরবিসি সেল থাকে, আরবিসি সারফেসে এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি, প্রেজেন্স অ্যাবসেন্সের ওপর ভিত্তি করে সেটা নির্ভর করা হয়েছিল। 4টে ব্লাড গ্রুপে আমরা ভাগ করেছিলাম। আর আরএইচ সিস্টেমে আরএইচ টাইপ আমরা কি করে বের করেছিলাম? ডি অ্যান্টিজেনের প্রেজেন্স আর অ্যাবসেন্সের ওপর ভিত্তি করে, আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ। আজ আমরা যেটা শুরু করব সেটা হলো ফরওয়ার্ড গ্রুপিং। ফরওয়ার্ড গ্রুপিং আমরা করব কেন সেটা আগে জানব, যে আমরা ফরওয়ার্ড গ্রুপিং কী জন্য করব। আরবিসি সারফেসের মধ্যে যে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, সেই অ্যান্টিজেনটাকে আমরা ডিটেক্ট করব, স্পেসিফিক অ্যান্টিজেন ডিটেক্ট করব, তার জন্য আমরা ফরওয়ার্ড গ্রুপিং করে থাকব। ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমাদের কি রিয়েজেন্ট প্রয়োজন? আমরা 3 ধরনের রিয়েজেন্ট এখানে ইউজ করে থাকি, অ্যান্টি এ, অ্যান্টি বি এবং অ্যান্টি ডি সিরা। তো ফরওয়ার্ড গ্রুপিংয়ের প্রসিডিওর, এবার আমরা ফরওয়ার্ড গ্রুপিংয়ের প্রসিডিওরে যাব। ফরওয়ার্ড গ্রুপিংয়ের প্রসিডিওর শুরু করার আগে আমাদের সেল সাসপেনশন বানাতে হবে, 5% সেল সাসপেনশন। এটা প্রত্যেকটা ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রেই প্রয়োজন। তো আমরা সেল সাসপেনশনটা কেন বানাবো, কিভাবে বানাবো, তার আগে প্রশ্ন হলো যে আমরা কেন বানাবো সেল সাসপেনশন। সেল সাসপেনশনটা আমরা বানাবো কারণ ব্লাডের মধ্যে যে প্লাজমা এবং আনওয়ান্টেড অ্যান্টিবডি থাকে, সেগুলো সেল সাসপেনশন বানানোর পদ্ধতির দ্বারা ওয়াশ হয়ে যায়। তো আমরা সেখান থেকে প্রপার সেলটাকে পেয়ে যাই এবং সেখান থেকে আমরা গ্রুপিং করতে পারি। এইবার কথাটা হলো যে সেল সাসপেনশন বানানোর প্রসিডিওর কি। প্রথমে আমরা ইডিটিএ ব্লাড নেব একটা টেস্ট টিউবের মধ্যে 1/3, দেন বাকিটা আমরা এনএস দিয়ে ফিল আপ করব। আমরা সেন্ট্রিফিউজ করব, তারপর সেন্ট্রিফিউজ করার পর ওপরের যে পার্টটা থাকবে সেই পার্টটাকে আমরা ফেলে দেব। এরমভাবে আমরা 3 থেকে 5 বার ওয়াশ করব মিনিমাম। এবং নিচে যে থিতিয়ে পড়বে সেলসগুলো, সেখান থেকে আমরা 1 ml, সেখান থেকে আমরা 5% সেল সাসপেনশন তৈরি করব। এইবারে তার একটা রেশিও রয়েছে, কি না 1 ml সেল সাসপেনশন বানানোর জন্য আমাদের 50 মাইক্রোলিটার আরবিসি লাগবে আর 950 মাইক্রোলিটার এনএস লাগবে। 50 মাইক্রোলিটার আরবিসি এবং 950 মাইক্রোলিটার এনএস, এ দুটোকে আমরা মিক্স করব এবং সেখান থেকে আমরা কি পেয়ে যাব? সেল সাসপেনশন। তো এবার কথাটা হলো যে আমরা ফরওয়ার্ড গ্রুপিংয়ের প্রসিডিওরে আসি। ফরওয়ার্ড গ্রুপিংটা কিভাবে করব, তার জন্য আমাদের তার আগে বলি ফরওয়ার্ড গ্রুপিং 2 রকমভাবে হয়। একটা হচ্ছে টিউব মেথড, একটা হলো স্লাইড মেথড। টিউব মেথডে আমরা কি করব? স্লাইড মেথডের জন্য আমাদের স্লাইড ইউজ করতে হবে, টিউবের জন্য টেস্ট টিউব, ব্যাস। তো টিউব মেথডে আমরা কি করব? 3টে টেস্ট টিউব নেব। 3টে টেস্ট টিউবে আমরা অ্যান্টি এ, অ্যান্টি বি এবং অ্যান্টি ডি দেব। আর কি করব? 3টে টেস্ট টিউবের মধ্যে 1 ড্রপ করে সেল সাসপেনশন, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছি, তা দেবো 1 ড্রপ করে প্রত্যেকটা টেস্ট টিউবে। দেন আমরা 1000 RPM-এ 1 মিনিট সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পর আমরা দেখব
অ্যাগ্লুটিনেশন এসেছে কি না, মানে ব্লাডগুলো কেটে যাবে। এইবার আমরা রেজাল্ট কিভাবে অবজার্ভ করব, বা আমাদের রেজাল্টে কিভাবে বুঝবো যে কীরমভাবে এসছে। প্রথমেই বলেছি আমাদের যে অ্যান্টিজেন থাকে, অ্যান্টি এ এবং অ্যান্টি বি, ওটার ওপর ভিত্তি করে আমাদের ব্লাড গ্রুপ ডিটেক্ট করা হয়। তো যদি এর মধ্যে অ্যাগ্লুটিনেশন আসে তাহলে কি হবে, ওটা এ ব্লাড গ্রুপ। আর যদি বি এর মধ্যে আসে তাহলে হবে বি ব্লাড গ্রুপ। আর যদি এ বি দুটোর মধ্যে আসে তাহলে হবে এ বি ব্লাড গ্রুপ। আর যদি কোনোটাতেই না আসে তাহলে হবে ও ব্লাড গ্রুপ। তাহলে অ্যান্টি ডি এর কাজটা কি? অ্যান্টি ডি এখানে আরএইচকে নির্ধারণ করবে। যদি অ্যান্টি ডি এর মধ্যে অ্যাগ্লুটিনেশন আসে তাহলে হবে সেটা নেগেটিভ গ্রুপ। আর যদি অ্যাগ্লুটিনেশন না আসে তাহলে সেটা হবে পজিটিভ গ্রুপ। বুঝা গেল? এবার আমরা দেখব যে রিভার্স গ্রুপিং। রিভার্স গ্রুপিং অ্যাকচুয়ালি এটা একটা কনফার্মেশন টেস্ট। প্রথমে আমরা ফরওয়ার্ড গ্রুপ করি, তারপর কনফার্মেশন টেস্ট হিসেবে আমরা রিভার্স গ্রুপিং করে থাকি। রিভার্স গ্রুপিং কেন করব? এখানে আমরা আইডেন্টিফাই করব যে অ্যান্টিবডিজ প্লাজমা সেলের মধ্যে, কোনো পেশেন্টের প্লাজমা সেলের মধ্যে কোন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকছে আমরা সেটা ডিটেক্ট করব, সেটা আইডেন্টিফাই করব। আমরা ফরওয়ার্ড গ্রুপিংয়ে কি করেছিলাম? সেল গ্রুপিং। আর রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কি করব? সিরাম গ্রুপিং। সেমভাবে এর প্রসিডিওর কি হবে রিভার্স গ্রুপিংয়ে? প্রথমেই আমাদের সেম পদ্ধতিতে 5% সেল সাসপেনশন বানাতে হবে। তারপর আমরা নেব 3টে টেস্ট টিউব। 3টে টেস্ট টিউব নিলাম। এবার 1 ড্রপ করে পেশেন্টের প্লাজমা দেব, আর 1 ড্রপ করে সেল সাসপেনশনস এ বি এবং ও। আমাদের নোন সেল নিতে হবে 3টে, এ বি এবং ও। সেই 3টে নোন সেল আমরা সেল সাসপেনশন বানিয়ে দেব 1 ড্রপ করে। এবার 1000 RPM-এ 1 মিনিট সেন্ট্রিফিউজ করব এবং দেখব অ্যাগ্লুটিনেশন আসছে কি না। আমরা ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে যদি এ গ্রুপ হয় সেখানে এ অ্যাগ্লুটিনেশন হবে, আর যদি বি গ্রুপ হয় সেখানে বি এর ক্ষেত্রে অ্যাগ্লুটিনেশন দেখা যাবে। যদি এ বি হয় তাহলে এ বি দুটোর ক্ষেত্রে অ্যাগ্লুটিনেশন দেখা যাবে, আর ও হলে কোনোটাতেই অ্যাগ্লুটিনেশন দেখা যাবে না। রিভার্স গ্রুপিং হলো ফরওয়ার্ড গ্রুপিংয়ের সম্পূর্ণ উল্টো একটি পদ্ধতি। ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখব? রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখব রেজাল্ট? যে যদি এ গ্রুপ হয় তাহলে কি হবে, বি অ্যাগ্লুটিনেশন দেখা যাবে। আর যদি বি গ্রুপ হয় দেন এতে অ্যাগ্লুটিনেশন দেখা যাবে। আর যদি এ বি গ্রুপ হয় দেন আমরা অ্যাগ্লুটিনেশন দেখব কোনোটাতেই না। আর যদি ও গ্রুপ হয় দেন আমরা দুটোতেই অ্যাগ্লুটিনেশন দেখতে পাবো। তো রিভার্স গ্রুপিংয়ের দ্বারা আমরা কি আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, যেটা আমরা ফরওয়ার্ডের ক্ষেত্রে বুঝতে পারছিলাম অ্যান্টি ডিকে দেখে। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ আমরা কিছুই দেখতে পারবো না, শুধু পেশেন্টের ব্লাড গ্রুপটা কি সেটা ডিটেক্ট করতে পারবো। এবার আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি, যে আমরা ও সেল ইউজ করি। ও সেল ইউজ করি আনওয়ান্টেড অ্যান্টিবডি ডিটেকশনের জন্য। এইবার ওয়ে যদি অ্যাগ্লুটিনেশন চলে আসে তখন আমরা কি করব? তখন আমরা একটা টেস্ট করে থাকি, সেটা হলো আইসিটি টেস্ট, যেটাকে বলা হয় ইনডাইরেক্ট কুম টেস্ট। কুম টেস্ট মূলত 2 ধরনের হয়, ডাইরেক্ট কুম টেস্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কুম টেস্ট। তো এখানে আমরা করব যে ইনডাইরেক্ট কুম টেস্ট যদি ওয়ে অ্যাগ্লুটিনেশন চলে আসে। তো যাই হোক, কুম টেস্ট নিয়ে পরে একদিন একটা ভিডিও বানানো যাবে। তো এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে ছকে ভালো মতন করে দেওয়া আছে, যদি বুঝতে অসুবিধা হয় তো ছকটা দেখেও একবার দেখে নিতে পারো, ছকটা দেখে বুঝে যাবে আশা করি। নেক্সট আমি কালকে যেটা বলেছিলাম আজ, যে ইউনিভার্সাল ডোনার আর রিসিপিয়েন্ট। কালকে এটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম,
মানে একটা কোশ্চেন দিয়েছিলাম যে ইউনিভার্সাল প্লাজমা ডোনার কি। আমরা সবাই জানি ইউনিভার্সাল ডোনার কে, ও নেগেটিভ, আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এবি পজিটিভ। আমি কোশ্চেন দিয়েছিলাম যে ইউনিভার্সাল প্লাজমা ডোনার কে। অনেকেই ও করেছে। ও হলো ইউনিভার্সাল ডোনার, বাট প্লাজমা ডোনার না। ইউনিভার্সাল প্লাজমা ডোনারের অ্যান্সারটা হবে যে এবি পজিটিভ। তো বোঝা গেল, অ্যান্সারটা দিয়ে দিলাম। অনেকজনই ঠিক দিয়েছে, অনেকজন ভুল দিয়েছে। যাই হোক, তোমরা একটু রেসপন্স করো, কোশ্চেনগুলো আমি দিলে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমারও ভালো লাগবে। যাই হোক, তো ওকে আমরা ইউনিভার্সাল ডোনার কেন বলবো? ও নেগেটিভকে, ও পজিটিভকেও আমরা বলতে পারি। কেন? কারণ প্রথমত ও গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না, কোনো রকম অ্যান্টিজেন থাকে না, সেটা আমরা প্রথম থেকেই দেখে এসেছি। তার জন্য আমরা ও গ্রুপকে, মানে ও পজিটিভ নেগেটিভ দুটোর মধ্যেই কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু আমরা ও পজিটিভকে ইউনিভার্সাল ডোনার বলতে পারবো না। কারণটা হলো যে ও নেগেটিভ যে গ্রুপ, কোনো নেগেটিভ গ্রুপ পজিটিভ গ্রুপকে ব্লাড দিতে পারবে কি পারবে না? যদি কোনো পেশেন্টের নেগেটিভ ব্লাড হয়, তাহলে তাকে কি পজিটিভ গ্রুপ ব্লাড দিতে পারবে? পারবে না। কিন্তু যদি পজিটিভ গ্রুপ হয়, তাকে নেগেটিভ গ্রুপের ব্লাড দেওয়া যায়। তাই ও নেগেটিভকেই আমরা ইউনিভার্সাল ডোনার বলবো, ও পজিটিভকে না। তো এরপর আমরা পড়লাম যে এতক্ষণ ধরে ফরওয়ার্ড গ্রুপিং, রিভার্স গ্রুপিং। তো এই ফরওয়ার্ড গ্রুপিং এবং রিভার্স গ্রুপিংকে যদি আমরা কম্পেয়ার করি, আগেই বলেছি আমি ফরওয়ার্ড গ্রুপিং রিভার্স গ্রুপিংয়ের পুরোই উল্টো। মানে ফরওয়ার্ড গ্রুপিংয়ের পুরোই উল্টো একটা প্রসেস হলো, মানে পুরো উল্টো রেজাল্ট আসবে রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে। তো আর কী কী এর মধ্যে মানে ডিফারেন্স রয়েছে, তো সেটা আমরা একবার দেখে নিই। কি, ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টের সেল ইউজ করি। আমি বলেছিলাম যে ফরওয়ার্ড গ্রুপিংকে সেল গ্রুপিং বলা হয়। আর রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কি করব? পেশেন্টের সিরাম বা প্লাজমা ইউজ করব, যেটাকে সিরাম গ্রুপিং বলা হবে। আর রিএজেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে? অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি। আর রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? নন সেল। আমরা 3টে নন সেল নিয়েছিলাম রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে, এ, বি আর ও সেল। আর কি, ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা প্রিন্সিপালেই প্রথমে পড়েছিলাম যে কি ডিটেক্ট করব? আরবিসি সারফেসে প্রেজেন্ট থাকা স্পেসিফিক অ্যান্টিজেন্স। আর রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা কি প্রিন্সিপাল দেখেছিলাম, কি আইডেন্টিফাই করব? পেশেন্টের প্লাজমা সেলসে কি অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। তো ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা অ্যান্টিজেন দেখছি, আর রিভার্সের ক্ষেত্রে অ্যান্টিবডি। আর যেটা লাস্টলি ডিফারেন্স রয়েছে সেটা হলো যে এর রেজাল্টে প্রথমেই দেখেছি আমরা, যদি ফরওয়ার্ড গ্রুপিংয়ের ক্ষেত্রে এ যদি কেটে যায়, তো এ যদি অ্যাগ্লুটিনেশন হয় তো সেটা হচ্ছে এ গ্রুপ, আর বি অ্যাগ্লুটিনেশন হলে সেটা বি গ্রুপ। বাট রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। এ গ্রুপ হলে বি অ্যাগ্লুটিনেশন হবে, আর বি গ্রুপ হলে এ অ্যাগ্লুটিনেশন হবে। তো বোঝা গেল? না বোঝা গেলে এখানে দেওয়াই আছে, আর একবার দেখে নিও ভালো করে। আর এগুলো রয়েছে কি পয়েন্টস, আমরা কি কি মনে রাখবো। বোথ মেথডস, দুটো মেথডই আমাদের খুব এসেন্সিয়াল, প্রয়োজনীয় ব্লাড ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। কোয়ালিটি কন্ট্রোল চেক আপ করতে হবে, পেশেন্টের সেফটি দেখতে হবে। তো এই সব কিছু রয়েছে। তো যাই হোক, এখনও অনেক বাকি রয়েছে ব্লাড ব্যাঙ্কিংয়ের, যেগুলো বলা হলো না। সেগুলো হলো, তোমার বললাম যে আইসিটি টেস্ট, পড়াতেই বললাম যে আইসিটি টেস্ট করব। তো বলে রাখি যে আইসিটি টেস্ট বা ইনডাইরেক্ট কুম টেস্ট আমরা কেন করব? আনওয়ান্টেড অ্যান্টিবডি ডিটেকশনের জন্য, সিরাম বা প্লাজমার ক্ষেত্রে। তো এটা কাল আমি পড়াবো। আর একটা আমরা করি, আর ডাইরেক্ট কুম টেস্টেরও প্রসিডিওর বলবো। আরেকটা যেটা আমরা করে থাকি, যদি আমাদের নেগেটিভ গ্রুপ হয় বা উইক অ্যান্টিডি মানে আরএইচ গ্রুপ,
এই ক্ষেত্রে আমরা কি করব, ডিউ টেস্ট, এই ক্ষেত্রে আমরা ডিউ টেস্ট করে থাকি। তো নেক্সট ক্লাসে আমরা ডিউ টেস্ট, আইসিটি টেস্ট আর ডাইরেক্ট কুম টেস্ট এই 3টে করব। আর একটা যেটা রয়ে গিয়েছে ক্রস ম্যাচিং, যেটা আমি বলিনি। যাই হোক, একটা ক্লাসে তো সব করানো সম্ভব নয়, ধীরে ধীরে আমি সবই করিয়ে দেবো। তো ওটা আমি নেক্সট ক্লাসে করানোর চেষ্টা করব। যাই হোক, আজকের জন্য এতটাই।